অতি গোপনীয় কোড হ্যাকিংয়ের মাধ্যমে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে চুরি করা হয় বাংলাদেশের রিজার্ভ। ৮,১০,০০,০০০ মার্কিন ডলার চুরির ১.৫ মাস পর হয় মামলা, কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। টানা ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলের মধ্যভাগে এ ঘটনার কুলকিনারা হয়নি পরের ৮ বছরেও। ২৪-এ সরকার পতনের পর ডক্টর ইউনূস আমলের পৌনে ২ বছরেও আলোচনায় আসেনি রিজার্ভ চুরির মামলার। এ অবস্থায় জাতির কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন এই অর্থনীতিবিদ। ফরাসউদ্দিন সাহেবের যে কমিটি, উনি একটা রিপোর্ট দিয়েছেন, পরবর্তীতে এটার ফলো আপ এবং রিপোর্টটা যাই হোক, এটা তো তখনও প্রকাশ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু করছে বিয়ন্ড দেয়ার জুরিডিকশন। এটা তো জুরিডিকশনের ভিতরে, এটা কন্টিনিউড কেস, তো সেটার ব্যাপারে তো তাদের কোনো স্টেটমেন্ট শোনা যায় নাই। রিজার্ভ চুরির পর মামলা করতে বিলম্ব, তথ্য গোপন রাখা, বিদেশি সংস্থাকে এনে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা সহ নানা অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়ে সিআইডি তৎকালীন এই কর্মকর্তা জানান, বিশেষজ্ঞের প্রত্যক্ষ সহযোগিতায় অনিরাপদ করা হয় সুইফট সার্ভার। একটা সার্ভার বা ৩-৪টা কম্পিউটারে কাজটা করা হতো। এই ৩-৪টা কম্পিউটার এবং সার্ভারটা সারা দুনিয়া থেকে, মানে আমরা পাবলিকলি ইন্টারনেট বলতে যেটা বলি বা বুঝি, সেটা থেকে টোটালি বিযুক্ত একটা কাজী চায়না, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, বেলজিয়াম, ভারত, কোনো জায়গা থেকে আসলে তো সুযোগ নেই, পাশের রুম থেকেও সুযোগ নেই এটা করার। কার সহায়তা করেছে সেটাও আমরা চিহ্নিত করেছি, এবং তার যে গ্রস একটা আছে সেটাও আমরা চিহ্নিত করেছি। তো যাই হোক, যখন তারা এবং এরা কিন্তু একটা লেমেন না, যারা কাজটা করেছেন তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ এবং ওয়েল পেইড বিশেষজ্ঞ মানুষ। তার এইটাই তার কাজ, এই কম্পিউটারের সুরক্ষা দেওয়া। ২০২৪ সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের ১২ কর্তার নাম। সুইফট সার্ভার সংবেদনশীল ব্যবস্থা হলেও তৎকালীন গভর্নর আতিউর রহমান সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থা আরটিজিএস এর সংযোগ দেওয়ার অনুমোদন দেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। তদন্ত খতিয়ানেও উঠে আসে চুরি করা অর্থে সুবিধাভোগী সুইফট সার্ভার সংযুক্ত সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। যখন এই প্রশ্নটা এসেছে, কেন আপনি সুযোগটা করে দিলেন এই সিস্টেমটা, সুরক্ষিত সিস্টেমকে অরক্ষিত করার, তখন তারা একটা অজুহাত নিয়েছে। অজুহাতটা আমাদের কাছে কনভিন্সিং মনে হয়নি। সেটা দিয়ে দেওয়া যায়, অ্যারেস্টও করা যায়, কিন্তু একটা বড় ইস্যু এসেই যাবে যে ভুল করে ফেলেছে। একটু মানুষ ভুল করে ফেলেছে, এটার জন্য তাকে মানি লন্ডারিং আইন বা এরকম টাকা চুরি, এটার মধ্যে ঠিক বেশি হয়ে যাচ্ছে কিনা। রিজার্ভ চুরি অতি গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী ৩ বছরে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বোর্ড মিটিংয়ে আলোচনায় আনেনি তৎকালীন পর্ষদ। এছাড়া অপরাধ কার্যক্রম ৫টি দেশে সংযুক্ত থাকায় একাধিক তদন্তে অনেকটাই উদাসীন ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো। বোর্ডে ৩.৫ বছরের মতন ছিলাম, ওই সময় আর এগুলো নিয়ে কিন্তু আলাপ হয় নাই এবং এজেন্ডা না আসলে তো ইউ ক্যানট। উদ্যোগের যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু আবার একটা সমস্যা হয়। এই গ্যাপটা ছিল, বাস্তবিক অর্থেই ছিল। এখন এটার একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, আবার তাদের নিজস্ব কিছু অবহেলা তো ছিলই, এটা তো নিশ্চিত। তো সেই অবহেলাটা আরও বেশি প্রকাশ পেয়ে যেতে পারে, সেরকম পারফরমেন্সের কারণেও হতে পারে। এটা সত্যি যে ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক বা BFIU সহ আর কনসার্ন এজেন্সিগুলো যেই লেভেলের উদ্যম নিয়ে কাজটা করা উচিত ছিল, এটা আমরা সিআইডির পক্ষ থেকে খুবই অল্প কোঅপারেশন পেয়েছি। এটা ভদ্রতা করে আমি বললাম। ২০২৪ সালের সেপ্টেম্বরে একপাক্ষিক অর্থচুরির মামলায় ফিলিপিন্সের RCBC ব্যাংকের $৮,১০,০০,০০০ বাজেয়াপ্তের নির্দেশ দেন ঢাকার একটি বিশেষ আদালত, কিন্তু আশানুরূপ বার্তা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। মামলাটা এখন বাংলাদেশ এবং ফিলিপাইনে চলমান আছে। মামলাটির অভিযোগপত্র দাখিলের জন্য সবশেষ 18 ফেব্রুয়ারি দিন ধার্য থাকলেও 92 বার পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।